রক্ষা করবে কে? ইচ্ছা করলে এই মুহূর্তে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না। এই দেব মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করে বলেছি, তোর মতো পশুকে বন্দি করে এই দেব মন্দির কলুষিত করব না। যাও পশু, ভবিষ্যতে আর কোনোদিন কোন নারীর প্রতি হাত বাড়িসনি। আর যদি বাড়াস তাহলে গ্রন্থ খবর দেব। তবে তুমিও শোনো নাকি যুবক, এই অপমানের প্রতিশোধ আমার চিরদিন মনে থাকবে। আমি তার অপমানের প্রতিশোধ নেবই। তার সঙ্গে ওই নারীকে চুলের মুঠো ধরে এই নন্দীপুর থেকে ভবানীপুর দুর্গে নিয়ে যাবো। সেদিন দেখবে কালকে তোর আসল কি হবে বাবা আমার শিবানী? কোনো ভয় নেই বাবা, এই বিজয়শীল যতক্ষণ বেঁচে থাকবি ততক্ষণ কারোর স্বার্থ নেই তোমাদের কোনো ক্ষতি করবে। যাও বাবা, এবারই তোমরা ঘরে ফিরে যাও। রাধা মাধব, রাধা মাধব, তুমি জানো ঠাকুর, আমার শিবানীকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার শিবানীকে তুমি রক্ষা করো। আপনি আপনি নয়, বলো তুমি। তুমি কে? আমি এই দেশের একজন সাধারণ প্রজা, গ্রাম থেকে গ্রামান্তরে উল্খার বেগে ছুটে বেড়াই। কারণ কোন রাজা প্রজাদের উপর অত্যাচার হলে আমি তোর বাড়ি নিয়ে রুখে দাঁড়াই, রাজি ভান্ডার উজাড়ি করে ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেই। আমি যে এক কুখ্যাত ফুলখা, আমি যে এক সাধারণ প্রজা। না গো না, তুমি সাধারণ নয়, তুমি অসাধারণ, তুমি মানুষ নয়, তুমি আমার দেবতা। যাক সে কথা, আমি চলে যাচ্ছি শিবানী, কিন্তু যাবার বেলা তোমাকে একটি কথা বলে যাচ্ছি। বলুন। মনে রেখো শিবানী, কালীকেতু হয়তো শীঘ্রই আবার ছুটে আসবে। তার হাত থেকে তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করো শিবানী, নিজেকে রক্ষা করার চেষ্টা করো। বিদায় শিবানী। আরে ও পরদেশী, ও পরদেশী, যাবার আগে
মুখে বলে গেলেন না, তবে আমার মনে হয় সে হবে কোনো ক্ষত্রিয় সন্তান, নইলে কালকুতুর মতো নর পশুদের হাত থেকে সে আমাকে রক্ষা করতো না। কিন্তু ইঙ্গিতে যে কিসব বলে গেল, ভান্ডার উজাড় করে সুস্থ প্রজাদের মধ্যে বিলিয়ে দেবে, তবে কি সে উদয়পুরে রাজকুমার? যদি তাই হয় তবে কি সে আমাকে হতেও পারে। তাই যদি হয় আমি আমার সারা জীবনের সাধনা দিয়ে আমি তোমাকে পুজো দেব ঠাকুর, আমি তোমাকে পুজো দেব, পুজো দেব। আমি যুবক এই মাটির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, বাকি যা ছিল বন্যার জলে সমস্ত ফসল বেঁচে গেছে, কারো পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, দেশের সমস্ত মানুষগুলো যেন হাহাকার করছে। এক কথায় আমার নন্দীপুরের মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তবু আপনাকে রাজকর দিতে হবে পিতা, তা না হলে মহারাজ উদয় সিং হয়তো শীঘ্রই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তবু আমি কাউকে রাজকর দিতে পারবো না। কেন দিব? আমার দেশের নিরীহ প্রজারা মাথার ঘাম পায়ে ফেলে রাশি রাশি ফসল উৎপন্ন করে, আর সেই ফসল সরার নর্তকীদের পায়ের নিচে বিলিয়ে দিচ্ছে। কেন? কি অপরাধ আমাদের? অপরাধ না হলেও তিনি যখন আদেশ করেছেন তবু রাজকর আপনাকে দিতে হবে পিতা, কারণ আপনি যে তার অধীনস্থ জায়গিদার। জায়গিদার 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 হোশিয়ার হোসেন খান। ও নারায়, যদি তুমি এই কথা একবার উচ্চারণ করো তাহলে আমার রমণী রক্ত টগবগ করে উঠে, আমার মাথার ঘাম পায়ে পড়ে সমস্ত শরীরটা এই কথাটা আমার পিতা মাতার নির্মিত অপমানে নিশ্চিত বোধ হয় হাসি আমার চোখের সামনে ভেসে উঠে। মনে হয় সামানপুর নন্দীপুর রাজ্যটা যেন শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে। প্রবল নন্দীপুরের প্রজারা তাই মনে করে আপনাকে। না, তার হবে না। আজ থেকে নন্দীপুর হবে স্বাধীন, আর সেই স্বাধীন দেশের নাগরিক স্বাধীন আর তার শাসনকর্তার নাম হবে সুলতানে আজম ফখরুদ্দিন মোহাম্মদ দাউদ খান। তাই যেন হয় জনাব, তাই যেন হয় পিতা। এই তোর বাড়ি হাত দিয়ে আমি শপথ করে বলছি, আমার দেহ একদিন রক্ত থাকতে আমি যাব না এই নন্দীপুরকে অপমানিত হতে। যাও যাও হোসেন, তোমার নন্দীপুরে ঘোষণা করে দাও যে আজ
থেকে আমরা কাউকে রাজা বলে স্বীকার করব না, আর রাজকর পর্যন্ত আমরা কাউকে দেব না। আর যদি তারা জোর করে রাজকর আদায় করতে আসে, তাদের কাউকে আমরা রেহাই দেব না। তাই হবে পিতা, তাই হবে। আপনার এই আদেশ আমি সারা রাজ্যময় ঘোষণা করে দিব যে, আরো ঘোষণা করে দিব যে আজ থেকে নন্দীপুর হবে চিরস্বাধীন, চিরস্বাধীন। আর সমস্ত প্রজারা হবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। হিন্দন আওয়ারতে বকরা আর হিন্দন কেন ভালো হলো না বাকর খা? আরে এটা বাইরে হতে পারলা মালা বাবা মানে আরে বাইরে দাও অতি শীঘ্রই আমাকে এখানে যেন বেজার লাগে না বিসর্জন করে দেবে। অশোক, আমিও তাকে বুঝিয়ে দিব যে নন্দীপুর শুধু কাপুরুষরা বসবাস করে না, নন্দীপুরে বসবাস করে সুপুরুষরা। আমি তাদেরকে এমন ভাবে বুঝিয়ে দিব সে কখনো কল্পনাও করতে পারবে না। ঠিকই বলেছেন জনাব, এই প্যার ছবিটা করতে হবে মৃত্যুদণ্ড। কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই বাকর খাত। একটি এত বড় রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, এটা কি ভালো হলো জনাব? বাকর খাপ, উদয় সিংহ আর কালকেতুর ভয়ে নন্দীপুরের সেনাপতি বাকর খার কলিজার ঘুন কি শুকিয়ে গেছে? প্রচুর মাপ করবেন জনাব। এই কাপের সিংহ উদয় সিংহ হস্ত কালকে তো তুচ্ছ। আমি ইচ্ছা করলে এই উদয় কে গিরাতে সাবিত করে দিতে পারি। এই ছেলে কাল পরশ হোশিয়ার বাকর খাপ, জনাব। জবানের সামলেকে কথা বলো। এয়াদ রেখো বাকর খাপ, তুমি ফখরুদ্দিন মোহাম্মদ দাউদকার সামনে দাঁড়িয়ে এই কথা বলছো? বেয়াদবি মাফ করবেন জনাব, এটা আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। বলো বৃদ্ধ, তোমার কি অভিযোগ? যাহা পড়া আমার অভিযোগ উচ্চরাজ কর্মচারীর বিরুদ্ধে, আমার অভিযোগ সেখান সেনাপতির বিরুদ্ধে। তার কারণ কারণ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে উদয়পুরের সেনাপতি কালকেতু এক অবলা নারীকে অপমান করেছে জনাব। বলো, বলো কে সেই নারী? যা পড়া সেই নির্যাতিত নারী আমারই কন্যা শিবানী। জনাব, শিবানী একটা পতিতা ছেলে না জনাব। দেড়ই জনাব, সত্য কথা জনাব। কথা জনাব, শিবানী একটা পতিতা ছেলে না। হোশিয়ার বাকর খাপ, জবানের সামলকে কথা বলো। লাহলে সুলতান দাউদ খান, জনাব, আমি আপনার গোলামের গোলাম জনাব।
কালকেতু 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 এত বড় দুঃসাহস একটা বেয়াদব শুনে এই শয়তান আমার বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করে মা বন্ধের হাত বাড়াচ্ছে। এই যে আমি বরদাস্ত করতে পারছি না। জনাব! আরে তুমি বলছো সেই নারী একটা কোচবিক জানা না? না না না। কারণ এই নন্দীপুরের প্রজারা সবই পারে, কিন্তু ইজ্জত একটা বিদেশি বেশরমের পায়ের নিচে বিলিয়ে দিতে। শোন বাকর খাপ, আমি আপনার গোলামি জনাব। আর যদি কোনোদিন এই নন্দীপুরে বিদেশি সৈন্য প্রবেশ করে তাহলে সেই শয়তানদেরকে ধরে তার সমস্ত দেহটা টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ওই করবে। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করে নেব। এবার বলো বৃদ্ধ, কি তোমার নাম আর কি ভাই? জাহাপনা আমার নামে শান্তিরাম, স্ত্রী পুত্র কন্যা নিয়ে এই সংসারে বেশ সুখে ছিলাম। হঠাৎ মাঠের সোনালি ফসল যখন গোলায় উঠত তখন আনন্দে মন প্রাণ ভরে উঠত। এমনি করে ছোট্ট সংসারটিকে নিয়ে আমি যখন সুখে দিন কাটাচ্ছিলাম, হঠাৎ রাহুল গ্রাসের নিয়ে দুরন্ত করা মাঠের সমস্ত ফসল যখন শুকিয়ে কাঠ হয়ে গেল, ঘরে এসে দেখি 3 দিনের ঝড়ে স্ত্রী আমার অকালে মৃত্যুবরণ করে। যাও শান্তিরাম, সে বাণীকে গিয়ে বলবে যে সেই শুধু তোমার এই কন্যা নয়, সে আজ থেকে এই সে বাণীর অপমানে আজ তোমার অপমানিত বোধ না করলেও ঠিক আমার অপমানিত আর নন্দীপুরকে যেই শয়তান নারীকে অপমান করতে আসবে সেই শয়তানকে এমন শিক্ষা দিব, ওর শিক্ষা থেকে সারা উদয়পুরের শয়তানরা যেন আতঙ্কে শিউরে ওঠে। ভগবান আপনার মঙ্গল করো, ভগবান আপনার মঙ্গল করো। আরো শুনো শান্তিরাম, বলুন জাহাপনা। আমার ঘরে ঘরে গিয়ে মা লোক বলবে দাউদ খাওয়া মানুষ নয়, মানুষ সে জান দিতে পারে, ইজ্জত দেবে না, ইজ্জত দেবে না।
পিয়ারা কন্যাকে আমি পিয়ার করি, আমি টান দিয়ে তোকে পিয়ার করি। সে যদি আমার মৌজে আসে प्यार करे मैं बस्त्रा बुलाके ए प्यारा बालू के आदि करे ए तो सर मालिक पागल का সমস্ত নন্দীপুরে একটি নাম শুধু কথাদের মুখে শুনি, দাউদ কা, দাউদ কা, দাউদ কা, দাউদ কা। আমার রাথিক কর্মস্থানীর এই কাবিনীতির কারণে এক বার্তা তাকে ধরেছে। যদি একবার তাকে আমার হাতের মধ্যে পাই তাকে এমন ভাবে বুঝিয়ে দেব ওই ওই উদয় কুলখাই খাল খেতো হ্যালো 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 আর এনেছো হ্যালো না মহারাজ হ্যালো না হ্যালো মহারাজ। হ্যালো হ্যালো ও এতদিন কি করে হ্যালো। মূর্খ? হ্যালো হ্যালো মূর্খ আমি নই মহারাজ, হ্যালো মূর্খ হ্যালো। আমি নই। হ্যালো আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি কল আনতে গিয়েছিলাম, কিন্তু দাউদকে বললে যে কোর্ট তারা দেবে না, কোর্ট দেবে না, দাউদ হ্যালো কোর্ট হ্যালো দেবে না। হ্যালো 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 পারলি না, পারলি না, কালকে তো ওই দাউদ কাকে ধরে হাতের মধ্যে তাকে পারতাম না, কিন্তু বাধা দিল আপনার ভাই। কেন? হ্যালো 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 অত্যাচারী যদি নিরহ হ্যালো 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 নন্দীপুরের প্রহরা কি এখানে অপরাধী করেছে জি? তারা নীরবে বসে দেবতার আরাধনা করতে পারবে না। নন্দীপুরের প্রহরা কি এমনই অপরাধ করেছে যে তারা এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে পারবে না। হারিবে না, কারণ তারা এই বিজয় সিংহের আদেশ অমান্য করে। আমার সেনাপতি কাল কেতুকে এই অপমানিত করেছে, তার উপর শয়তানে দাউদটা আমার বিরুদ্ধে এসে বিদ্রোহ তাই বলেছি দাদা, একটা পবিত্র নারীর উপর ইজ্জত হরণ করবে। না মহারাজ, সে পবিত্র নয়, সে সমাজ পরিত্যক্তা, সে একটা পতিতা মহারাজ। না মহারাজ, সে পতিতা নয়, সে সতী সাবিত্রী দ্রৌপদী, সে সাধ্বী, সে সত্যি শিরকরমণি
বলছি কালকেতু, তোমার মতো একটা নরপশু দাঁড়ায় আর কারো মুখে এই কথা উচ্চারণ হবে না। তুমি কি করে জানিলে রে রানী শিবানী পতিতা নয়? জেনেছে আমার মন, জেনেছে আমার প্রাণ, আর জেনেছে আমার এই মাতৃ মহারাজ। কারণ আমি জানি বাংলার নারীরা সব দিতে পারে, পারে না নিজের দেহকে পরের হাতে বিলিয়ে দিতে মহারাজ। তবে কি মহারানী, আমার এদিকে শেষ করতে আমার কথা কি আপনি অবিশ্বাস করছেন? শুধু অবিশ্বাসী নয়, শিবানীর পবিত্রতাকে তুমি কলুষিত করে যে অপরাধ তুমি করেছো, তার তোমার শাস্তি দেওয়ার উচিত ছিল, মৃত্যুদণ্ড। এসব কথা তুমি কোথায় শুনিলে রানী? বাতাসের কাছে বাতাস বয়ে এনেছে আমার কাছে এই সংবাদ মহারাজ। শুভ ওগো মহারাজ, এখনো সময় আছে, মঙ্গল চাও তো ওই সব শয়তানদেরকে পরিত্যাগ করে নিজ হাতে তুমি শাসনদণ্ড হাতে তুলে নাও মহারাজ। দেখবে স্বর্গ থেকে তোমাকে দেবতারা আশীর্বাদ করছে মহারাজ। আমি কারো আশীর্বাদ আর কারো অনুরাগে আমি বাঁচতে চাই না। আমি আমি বিজয় মহারাজ, নিশ্চয় না। যাও লাঠি, যাও লাঠি। যাও কালকে তো যে নারী তোমাকে অপমানিত করেছে তাকে তুলে মুড়ি ধরে টানতে 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 এই রাজ্যের মায়া করবে। এ আছে দেখো, আমি তাকে দেখিব প্রয়োজন হলে বিচার করব। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। মহারাজ দাদা, কে তোর দাদা? না না, না। আমি তোর দাদা নই। ওরে এই পৃথিবী কি কেউ কোনোদিন শুনেছে যাই সত্যি মায়ের সন্তান এই কোনোদিন আপনে হয় তাই হয়? তোর দাদা যে ছিল সে যে মরে গেছে। ওরে আমি তোর দাদা নই, আমি তোর দাদা নই, আমি যে তোর পরম শত্রু, আমি যে তোর পরম শত্রু। মহারাজ। হ্যালো হবে আমার শিবানী। শান্ত হও ঠাকুরপো, শান্ত হও। আমি জানি শিবানী যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তার নিঃস্বার্থ ভালোবাসা কেউ কোনোদিন অপমান করতে পারবে না। সবুজ, আমি কালকে তোকে বিশ্বাস করতে পারছি না বৌদি, কারণ তার মতো নরপশু এই উদয়পুরে একটিও নেই। আমি চললাম বৌদি, আমি এই নন্দীপুরের পথে। ওই শিবানীকে আমি উদ্ধার করব, না হয় এই কালকে তোর তাজা রক্ত দিয়ে ঠাকুরপো, আমার দরবারে আমি রঞ্জিত করব বৌদি, আমার দরবারে আমি রঞ্জিত করব। ঠাকুরপো, আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি এই উদয়পুরের ভাগ্যে আকাশে একটা ভীষণ ঝড় উঠবে, কিন্তু কিন্তু কে সেই ঝড়ের মহানায়ক? সেই জ্বরের মহানায়ক আর কেউ নেই দিদি,
তোমারই আদরবে ঠাকুরবো ওই বিজয় সিং মিথ্যে কথা। মিথ্যা নয়, সত্য কথা। তার প্রমাণ এই প্রমাণ তো হয়েই গেছে। কি করে বুঝলে তুমি? এই ধরো সেদিনের কথা, মহারাজের আদেশে সেনাপতি গেলেন নন্দীপুরে রাজকর আদায় করতে। কর আদায় তো দূরের কথা, অপরন্ত দাউদকা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর শুধু অপমানই নয়, তার বিরুদ্ধে কাপুরিতে নারী খেয়েও সে লিলিয়ে দিয়েছে দিদি। আরে প্রতিবাদ করতে গিয়ে সেনাপতি কাল কিত করতে যুবরাজ করতে অপমানিত হয়ে ফিরে এলেন। কে বলেছে এ কথা? আজ হতে আমি দীর্ঘ 18 বছর ধরে যাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, আজ পর্যন্ত যার বিরুদ্ধে কেউ কলঙ্কের চিহ্ন দেখতে পাইনি, তার সম্বন্ধে তুমি এ কথা মুখে আনতে পারলে? থাক থাক দিদি থাক। হ্যালো শোনো দিদি, যুবরাজের প্রতি দেহের এই দুর্বলতায় ভবিষ্যৎ তোমার একদিন কাল হয়ে দাঁড়াবে দিদি। থাক থাক, আমাকে আর উপদেশ দিতে হবে না। উপদেশ দিতে হয় গিয়ে দেখে তোদের মহারাজকে। কথা শোনো দিদি, কথা শোনো। আমি যা বলছি এই সব তোমার মঙ্গলের জন্য বলছি, নইলে হ্যাঁ নইলে আর কি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাকে কেন্দ্র করি এই রাজপ্রাসাদে একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়েছে। সেই চক্রান্তর হলেই বিজয় সঙ্গ বসবে উদয়পুরে সিংহাসনে। তারপর মহারাজ হবে বন্দী, আর তোমাকে করবি হত্যা। হত্যা? হ্যাঁ, হত্যা। রাজ্য লোভে পিতা যদি সন্তানকে হারাতে পারে, ভাই হয়ে ভাইয়ের মুখে যদি চুরি বসাতে পারে, সে কেন পারবে না তার সৎ ভাইয়ের পুত্র মহারাজকে বন্দী করে তোমাকে হত্যা করতে? তাও কি সম্ভব? কেন সম্ভব দিদি? এই পৃথিবীতে আপন সত্যের জন্য সব কিছু সম্ভব। কিন্তু কিন্তু আমি যে তাকে শৈশব থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার সুখের জন্য আমার এই অন্তরের দয়া মায়া স্নেহ ভালোবাসা আমি যে তাকে সব উজাড় করে দিয়েছি। শোন পশুপতি, এই ষড়যন্ত্রের সত্যিকারের প্রমাণ অবশ্যই তোমাকে দিতে হবে, কিন্তু সাবধান, যদি এর এক বিন্দু মিথ্যে হয় তবে তবে তোর এই দিদি একদিন তোকে গলা টিপে হত্যা করবে। কথাটা মনে থাকে যেন। থাকবে দিদি, থাকবে। আর চিরদিন আমার এই কথা মনে থাকবে। আর আর এই কথা মনে থাকবে যে ওই উদয়পুরে লাজ সিংহাসন একটা চরিত্রহীন পড়ার জন্য নয়, তাকে টেনে পেয়েছেন আমি ওই সেই মণিময় রক্ত সিংহাসনে বসবো আমি। সার জন্য শুধু মহারাজকে নয়, প্রয়োজন হলে তোমাকে করবো আমি হত্যা।